আপনারা আন্দোলন করেছেন, আমরা দেখেছি সামনে পিছনে কি হয়েছে আমরা সেই বিষয়গুলো জানি না। এখন যদি বলা হয় যে আসলে এইটি পিছনে ছিল যুক্তরাষ্ট্র এবং তাদের হাতে এখনও আছে এবং সামনে আরও বড় বিপদ আছে, এই কথাগুলো কি আসলে কি মানে আপনাদের অবস্থানকে কি খাটো করা হয় কি না? ধন্যবাদ আপনাকে, আমার অত্যন্ত প্রিয় সহ আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপা অনেকগুলো বিষয় উল্লেখ করলেন। ধরেন বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হয় তখন অভ্যুত্থান মানুষকে অনেক সচেতন করে দিয়েছে। সাধারণ মানুষ যারা আমার মতো রাজনীতি সচেতন ছিল না কখনোই, আমি আমি যেমন আমার জীবনের রুজি এবং কিছু সামাজিক কাজের মধ্যে আমার ব্যক্তি জীবন সীমাবদ্ধ ছিল, কিন্তু অভ্যুত্থান আমাকে আমার যেই নাগরিক দায়িত্ব সেই দায়িত্ব সম্পর্কে সচেতন করেছে এবং রাজনীতি নিয়ে সারা বাংলাদেশের মানুষ এখন সচেতন। আপনি এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞেস করেন তারা বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, যে কোনো একজন সাধারণ মানুষ বলবে যে আমি আমার দেশের সার্বভৌমত্ব যাতে ঠিক থাকে, আমার দেশে যাতে গণতন্ত্র ঠিক থাকে, আমি যাতে নাগরিক অধিকার নিয়ে বাঁচতে চাই, এই তিনটা কথা মোটা দাগে সবাই বলবে এবং যে কোনো কিছু বোঝে না সেও বলবে। তাহলে এই যে একটা বৈপ্লবিক পরিবর্তন, মানুষের মনস্তত্ত্বে যে একটা পরিবর্তন এসেছে, এটা ছোট বড় সবার মধ্যে এসেছে। হয়তো আপারা এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক এগিয়ে আছেন, ওনাদের বাস্তবিক এক্সপিরিয়েন্স আছে। আমরা মুখস্থ করে, আবার বললেন মুখস্থ করে আসি, আমরা পড়ে জানছি, আপাদের থেকে শুনে জানছি, ওনাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যে কোনো পরাশক্তিকে পরাহত করার যেই প্রচেষ্টা, যেই সক্ষমতা, সেইটা আমাদের থাকতে হবে। ধরেন ফরহাদ মজহার সাহেব যেই বক্তব্যটা বলেছেন, উনার যেই বক্তব্য, সেই বক্তব্য যদি আমি আমার মতো করে বোঝার চেষ্টা করি, আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি বোঝাতে চেয়েছেন যে দেশের সামনে কোনো রকম বিপদ যাতে আসলে আমরা যাতে নিজেদেরকে ডিফেন্ড করতে পারি, নিজেদের সার্বভৌমত্ব যাতে রক্ষা করতে পারি। ধরেন পশ্চিমবঙ্গে কি হচ্ছে, হিন্দুত্ববাদের একটা প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে, যেখানে মুসলমানদের উপর নিপীড়ন করা হচ্ছে। ওইটা হয়তো ওই রাষ্ট্রের বিষয়, কিন্তু ওখানে বসে ওই দেশে যারা কর্তা ব্যক্তি আছেন তারা কিন্তু ওই দেশের, ওখান থেকে ওরা বলছে পুশ ব্যাক, কিন্তু আমাদের দেশে তো ওদেরকে, ওদের দেশি মানুষ কিন্তু শুধুমাত্র ওদের পছন্দের ধর্মের না হওয়ার কারণে আমাদের বর্ডার দিয়ে, আবার এটাও বলছে যে ঠিক যে সময় ওখানে বর্ডার গার্ডরা থাকবে না, ঠিক সেই সময় তাদেরকে নাকি ওখানে ঠেলে দেওয়া হবে। তাহলে এই যে এই মানুষগুলোকে তারা ভোটার হিসেবে নিযুক্ত করলো না এবং পরবর্তীতে তাদেরকে এখানে কিভাবে ঠেলে দেওয়া হয় সেটাও তারা অনেয়ার বলছে। এবং আপনি দেখেন এই দুদিনও যায়নি, এই আমাদের কিন্তু বর্ডারে আবার একজন মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, দুজনকে হত্যা করা হয়েছে। জি, দুজনকে হত্যা করা হয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেদিন ভারত সফর করলেন সেই দিনও বর্ডারে একজনকে হত্যা করা হয়েছে। এগুলো কি একটা মেসেজ না? ওনারা কি বন্ধু হিসাবে আমাদেরকে আসলে পজিটিভ মেসেজ দিচ্ছেন? এইটা একটা অনেক বড় বিষয়। আবার কে কার সাথে অ্যালাইজ, এই যে জিওপলিটিক্স, এইটাও একটা বোঝার বিষয় আছে। সব সাধারণ মানুষ বা আমি ধরেন আইনের বিষয়টা ভালো বুঝি, জিওপলিটিক্স আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি তো একেবারে গভীর ডিপ স্টেট এইটা ওইটা এগুলো আমার ওই বোঝার জায়গাটায় ওই ধরনের মানুষের সাথে কন্ট্যাক্ট না থাকলে কিন্তু জানার সুযোগ নেই। যেটা উনি বলতে পারছেন সেই জিনিসটা আমি বলতে পারি না, কিন্তু আমি মোটা দাগে বুঝি যে এই যে ধরেন নির্বাচনের আগে আমরা কিন্তু একেবারে স্পষ্ট ভাষায় আমরা বলেছি যে এই নির্বাচন সংস্কারপন্থী, জোটের জিতে আসা জরুরি। এই নির্বাচনে আমরা এনসিপি থেকে যেই জোটটা করেছি সেই জোটের মূল যেই প্রতিপাদ্য বিষয়গুলো ছিল, যেগুলো আমাদের এজেন্ডা ছিল, সেইটার মধ্যে ছিল হচ্ছে সংস্কার, গণতান্ত্রিক পুনরুদ্ধার, এই যে পরাশক্তি থেকে দেশকে মুক্ত করা, এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং বিচার। তাহলে দেখেন যুক্তরাষ্ট্রের যেই বিষয়টা বলা হচ্ছে, এই যে আপা রেসিপ্রোকাল ট্রিটির কথা বললেন, ওনার সাথে কিছুটা আমি একমত। অন্তর্বর্তীকালীন সরকার জাস্ট চলে যাওয়ার 3 দিন আগে ওনারা যেই তড়িঘড়ি করে এই রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টটা করলেন, হ্যাঁ, সেখানে একটু পড়ালেখা করতে গিয়ে দেখলাম যে কি কি সুবিধা, একটা সুবিধা, বিশাল একটা সুবিধা পেয়েছি। সেইটা হচ্ছে আমাদের যে রেসিপ্রোকাল ট্যারিফ, সেই ট্যারিফটা 20% থেকে কমিয়ে 19% করা হয়েছে, মানে 1% কমানো হয়েছে। বিরাট একটা সুবিধা পেয়েছি আমরা। আসলে এইভাবে বলতে চাইনি, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে
যেহেতু আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক চুক্তি নিয়ে কাজ করা হয়েছে, ওই যে আমি ওই ওই জিওপলিটিক্সের বিষয়টাতে যাচ্ছি না, যেহেতু ওইটা আমি ওদের সাথে আমার পরিচয় নাই, কিন্তু আমার জায়গায় আমি থাকি। কাদের সঙ্গে পরিচয় নেই? তারা কি অদৃশ্য নাকি? যেটা নিয়ে অদৃশ্য যেই শক্তি নিয়ে বিজ্ঞজনেরা কথা বলেন, ওই অদৃশ্য শক্তির ছায়া এখনো আমি পাইনি। আমি আন্তর্জাতিক চুক্তি নিয়ে কাজ করেছি। তাহলে এই কথাগুলো কেন? আমি আপনার অনেক কাজ করেছি, বক্তব্য শুনছিলাম হয়ে, কিন্তু এই প্রশ্নটার উত্তর আমি এখনো পর্যন্ত পাইনি, যে মানে রেজিম চেঞ্জ যুক্তরাষ্ট্র ঘটিয়েছে, তাহলে কিভাবে ঘটিয়েছে আপনাদের মাধ্যমে? আমি আমার পয়েন্ট আমি একটু বলে নিই, তাহলে আপনার পয়েন্টে আসতে আমার সুবিধা হবে। দেখেন, এই ধরনের যখন চুক্তিগুলো হয়, এটা আমেরিকা হোক আর পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে আপনি যখন একটা আন্তর্জাতিক চুক্তি করেন, বিদেশি রাষ্ট্র অবশ্যই তার স্বার্থটা অক্ষুণ্ণ রেখেই তারপরেই আপনাকে তার সুবিধা দিবে। কিন্তু আপনি যখন সুবিধা নিতে যাবেন, তখন আপনাকে এইটাও এগ্রি করতে হবে যে ওই চুক্তিতে কি আছে সেইটা একেবারে আইন দ্বারা আপনি যদি বাধ্য না হন, সেই চুক্তির অন্তর্গত বিষয়াদি আপনি ডিসক্লোজ করতে পারবেন না। এটা চুক্তির বেসিক জেনারেল ক্লজ বলি আমরা এটাকে। জেনারেল ক্লজেসের মধ্যে এই এই নন ডিসক্লোজার ক্লজগুলো থাকে। তো এই ক্লজগুলো যখন থাকে, তাহলে এত তড়িঘড়ি করে সবগুলো, একটা নির্বাচিত সরকার আসলো না, সবগুলো রাজনৈতিক দলকে ইনক্লুড করা হলো না, অন্তর্বর্তীকালীন সরকারের কি আদৌ প্রয়োজন ছিল কিনা, বা কিসের চাপে পড়ে এই চুক্তি করেছে, এটা মানুষের জন্য কতটা আসলে ভালো, এটা কিন্তু আমরা জানি না। আপনি যেটা বলছিলেন যে এই শেখ হাসিনা সরকারকে পতন করানোর জন্য কোনো পরাশক্তি কাজ করেছে কিনা, না, আমি বলিনি। এটি সরাসরি তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে। তাহলে কি আপনাদের কি ব্যবহার করে যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করেছে? উনি যে কথাটা বলেছেন, সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন, এইগুলো, এই যে পারসেপশনগুলো ক্রিয়েট করা, এইটা আমার কাছে খুবই রং মনে হয়। কারণ এই যে আমার পাশে যিনি বসে আছেন, উনি এবং আমাদের যে ছাত্র জনতারা এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু 17 বছর নিপীড়নের শিকার হয়েছে, এবং তারা বারবার চেষ্টা করেছে শেখ হাসিনার বন্ধু রাষ্ট্র যারা তাকে আশ্রয় দিয়েছে, তারা বারবার তাকে নানানভাবে সুযোগ সুবিধা দিয়েছে এবং তাকে তার ক্ষমতা ধরে রাখতে সহযোগিতা করেছে, এবং তার বিনিময়ে শেখ হাসিনাও তাদের স্বার্থটাই আগে দেখেছে। এখন অভ্যুত্থান যখন হয়, আপনি কি বাংলাদেশের মানুষ ছাড়া অন্য কোনো দেশের মানুষ দেখেছেন? আমি তো দেখিনি। যুক্তরাষ্ট্রের, যদি আমি ইরান, লিবিয়া, ইরাক, আফগানিস্তান, পানামা, এইসব দেশে তাদের যে রেজিম চেঞ্জের জন্য যেই পদক্ষেপগুলো আমি দেখি, সেখানে তো আমি দেখি যে তারা এই যে ধরেন অজনপ্রিয় যে সরকারগুলো থাকে, তাদেরকে পতনের জন্য তারা তাদের সামরিক বাহিনী পাঠায়। যদিও আমরা ধারণা করি যে পেছনের স্টোরিটা ডিফারেন্ট, যে ওই দেশের তেল গ্যাস হোক, এই ধরনের স্বার্থ সংক্রান্ত ইস্যুতে তারা ওইখানে রেজিম চেঞ্জের চেষ্টা করে। কিন্তু আমাদের দেশে কি সাধারণ মানুষ ছাড়া ইভেন রাজনৈতিক দলগুলো কিন্তু পর্যন্ত তারা সকল রাজনৈতিক ব্যানার ছেড়ে সাধারণ মানুষের সাথে একাত্ম হয়ে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করে আজকে এই বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য একটা স্বৈরতন্ত্র মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসছে। এখন আমি ওই যেই কথাটা বলে শুরু করেছি, জনাব ফরহাদ মাজার যেই কথাটা বলেছে, উনার কথার তাত্ত্বিক বিশ্লেষণ আমি করতে পারবো না, করব না। তার এই বক্তব্যের প্রতিবাদ জানাবেন না বা আপত্তি জানাবেন? বক্তব্য, আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে, উনি এটাই বোঝাতে চেয়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশের ডান বাম এবং পরাশক্তি যতগুলো শক্তি বাংলাদেশের মধ্যে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে, বা যাদের ইন্টারফেয়ারেন্সের সুযোগ হয়তো রয়ে গিয়েছে, সেই জায়গা থেকে আমরা যাতে সচেতন হয়ে সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থেকে, এখন পর্যন্ত এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের যে নাজুক অবস্থা, শুনেন, আমাদের এই যে কয়দিন আগে 26শে মার্চের প্যারেড হলো, সেই প্যারেডে আমাদের যেই যুদ্ধ পরিস্থিতিতে আমাদের যেই সক্ষমতা আমরা দেখতে পেলাম, এইটা কিন্তু ভেরি পুয়ার। এবং এই যে বোয়িং এর যে চুক্তি, এই চুক্তির বিষয়ে যখন জানতে পারলাম, আমার তো হার্টফেল করার জোগাড়, যে আমরা কতটা দুর্বল এবং নাজুক অবস্থায় আছি। তা আমার মনে হয় ওই দিকে আমাদের নজর দেওয়া উচিত, এবং আমরা ঐক্যবদ্ধভাবে সব রাজনৈতিক দলমত নির্বিশেষে আমাদের সামরিক বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা এবং আপামর জনতাকে, আমি একটা জিনিস, ঠিক আছে যে আমি বুঝতে পেরেছি, মানে আপনি সামনের কথা বলছেন যে সামনে আমাদেরকে কি করা উচিত, আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করা উচিত, একেবারে এই বিষয়ে কোনো দ্বিমত থাকার সেটা আগামীর কথা। কিন্তু আমি যে বিষয়টি আপনার কাছে ঐক্যবদ্ধ থাকা ছাড়া আমি আসলে উত্তরটা আমি পাইনি। আমি
আমি আপনার কাছে আবারও আসবো। ওনার আমি মতামতের আমরা বিরোধিতা করব কিনা এটা জানতে না, চাচ্ছেন? তিনি স্পষ্ট করে বলেছেন যে রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র। তাহলে যুক্তরাষ্ট্রকে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে, বা এখানে না, যারা অবশ্যই, আন্দোলন আমি করেছিল আমার জায়গা বিএনপি, থেকে- এনসিপি বা জামায়াত, বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে কি অস্বীকার করা হচ্ছে তাদের অবদানকে? না, অবশ্যই নাকি যুক্তরাষ্ট্র তাদেরকে ব্যবহার ওনার করা এই হয়েছে? বক্তব্যকে আমি সমর্থন করি না, এবং উনি That's it, কেন আমি এই আপনার কথাটা কাছ থেকে- বলেছে সেটা আমি হয়তো ব্যক্তিগতভাবে ওনার সাথে কোনোদিন কথা বলার সুযোগ হলে আমি অবশ্যই জানতে চাবো।